আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন। ধামরাই সরকারি কলেজে স্টাডি সেন্টার হতে অনলাইন চতুর্থ ক্লাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য উদ্দেশ্যে শুরু করছি। তো তোমরা আশা করি ভালো আছো। তোমাদের এর আগে আমি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র বইয়ের যে প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, আমরা সেখান থেকে ক্লাস করছিলাম। তো সেখানে আমরা মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে মূল লেনদেনগুলো আছে আমরা সেগুলো বেশিরভাগই আমরা দেখে ফেলেছি, মূল বিষয়গুলো আমরা শিখে ফেলেছি। আমরা এখন শুধু অঙ্কগুলো বারবার রিভিশনের মাধ্যমে আমাদের যে যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু আমরা এখানে সলভ করার চেষ্টা করবো। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানটা একটু বড় বা দ্বিতীয় পত্রের যে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে থেকে যদি আমরা কয়েকটা অধ্যায়কে একটু আলাদাভাবে বাছাই করি, যদি একটু মনে হয় যে কোন অধ্যায়গুলো একটু টাফ, তার মধ্যে একটা হচ্ছে কি অব্যবসায়ী প্রতিষ্ঠান, অংশীদারি, আর্থিক বিবরণী, এই তিনটা অধ্যায়ে দ্বিতীয় পত্রের স্টুডেন্টদের একটু সমস্যা হয়। তো খুব বেশি কঠিন না যদি আমরা একটু ভালোভাবে শিখতে পারি, আমরা যদি একটু ভালোভাবে দেখতে পারি, আমরা যদি লেনদেনগুলো ভালোভাবে বুঝতে পারি, হ্যাঁ, সেগুলো প্রয়োগ কীভাবে করতে হবে সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব একটা কঠিন না। এর জন্য আমাদের নিয়মিত চর্চা করার মাধ্যমে আমাদের দেখতে হবে যে আসলে এই অঙ্কগুলো কীভাবে করা যাবে। তো আজকে আসো আমরা একটি বইয়ের থেকে আমরা অঙ্কটা দেখব। তো তোমাদের কাছে অনেকের এই বইটা হয়তো বা নাই, আর তোমরা ওপেন ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের যে বই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, তো সেই বইটা হয়তো দ্বাদশ শ্রেণীর জন্য যা বলছি, দ্বাদশ শ্রেণীর যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি, এটা অনেকে পাওনি। তো যার জন্য হয়তো তোমাদের বই থেকে আমি পড়াতে পারছি না, কিন্তু বইটা পাওয়া গেলে ইনশাল্লাহ তোমাদের আমি বই থেকে পড়াবো আশা করতে রাখছি। তো সমস্যা নেই, তোমরা যদি নিয়মগুলো ভালো করে শিখো, সেটা যে কোনো বই থেকেই শিখো না কেন, তাতে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা করতে পারবে। তো তোমাদের লেনদেনগুলো থেকে কীভাবে অঙ্কের সমাধানটা করতে হয় সেটা আমরা আজকে দেখাবো। তো আসো আমরা শুরু করি। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, তোমরা দেখো এখানে প্রশ্নটা কি বলা আছে। খুলনা খেয়ালি সংঘের, তোমরা হয়তো একটু ভালো করে দেখার জন্য আমি দেখো, খুলনা খেয়ালি সংঘের 2014 সালে, আমরা এখান থেকে শুরু করছি। খুলনা খেয়ালি সংঘের 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেয়া হলো। আমরা এর আগেও জেনেছি যে প্রাপ্তি ও প্রদান হিসাবটা হচ্ছে গিয়ে একটি নগদান বই, যেখানে প্রাপ্তিসমূহ বা প্রাপ্তির যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে নগদ টাকা পাওয়া গেছে, অর্থাৎ এই লেনদেনগুলোর মাধ্যমে নগদ টাকা পাওয়া গেছে, সেগুলো আমরা এখানে লিখব। আর প্রদানসমূহ মানে হচ্ছে কি এই লেনদেনগুলোর মাধ্যমে নগদ টাকা চলে গেছে, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, সেগুলো আমরা এই লেনদেনগুলোর মাধ্যমে নগদ টাকা চলে গেছে সেগুলো আমরা এখানে লিখব। তো এই টোটাল আগমন অর্থাৎ এই যে প্রাপ্তিসমূহ, টোটাল টাকা আসছে এবং টোটাল টাকা চলে গেছে। তো এই টোটাল আগমন বা প্রাপ্তি থেকে এই প্রত্যেকটা যদি আমরা মাইনাস করি, সবগুলোকে যদি আমরা মাইনাস করি, অ্যাট লাস্ট যে টাকাটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের উদ্ধৃত বা ব্যালেন্স, অর্থাৎ বছরের শেষে এই পরিমাণ টাকা আমাদের হাতে আছে। বছরের শুরুতে ছিল এই টাকাটা, এই যে 1/1/2014, অর্থাৎ বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখে, 2014 সালের জানুয়ারির 1 তারিখে, এবং বছরের শেষে এই টাকাটা। তো আমরা এইখানে যে জিনিসটা দেখব যে এই প্রতিষ্ঠানের খেলার সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও ইমারত হচ্ছে গিয়ে 50,000 টাকা এবং মণিহারি মজুদ 2,000 টাকা। এরপরে আমরা যেটা দেখব, ব্যবহৃত মণিহারি 6,800 টাকা, ধারে মণিহারি ক্রয় 800 টাকা, চাঁদা ও ভাড়া বকে 800-600 টাকা, খেলার সরঞ্জামের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। এগুলো হচ্ছে গিয়ে অন্যান্য তথ্যগুলো, অর্থাৎ সারা বছরে তাদের কিছু বকেয়া আছে, হ্যাঁ, কিছু মণিহারি ক্রয়, কিছু ব্যবহৃত মণিহারি, কিছু অবচয়, এই তথ্যগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ বছরের বিভিন্ন রকমের অনগদ যে তথ্যগুলো সেগুলো এখানে মূলত বলা হয়েছে। অর্থাৎ নগদ লেনদেনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি।
অর্থাৎ নগদ লেনদেনের কারণে নগদ টাকা আসছে এবং নগদ টাকা চলে গেছে, সেই জিনিসগুলো আমরা এখানে লিখলাম। আর এইখানে বলা হয়েছে অন্যান্য যে লেনদেনগুলো হয়েছে নগদ টাকার বাইরে, সেই লেনদেনগুলোর কথা এখানে বলা হয়েছে। আর এখানে যেটা যে 1 জানুয়ারি 2014 সালে উক্ত সংঘের সম্পদ নিম্নরূপ, অর্থাৎ বছরের শুরুতে কি কি সম্পদ ছিল: খেলার সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও ইমারত 50,000 টাকা এবং মণিহারি ছিল 2,000 টাকা। অর্থাৎ বছরের শুরুতে কি কি সম্পদ ছিল, এই লাইনে সাধারণত কি কি সম্পদ বা কি কি দায় বছরের শুরুতে থাকে, এই জাতীয় তথ্যগুলো দেওয়া হয়। তো এখানে আমরা দেখলাম যে সবগুলি সম্পদ, এখানে কোনো দায় নেই। তো এই সম্পদগুলা আমরা এখানে দেখলাম, আর এখানে অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। তো আমরা এরপরে যে প্রশ্নটা প্রথমে করা হয়েছে যে সমাপনী মণিহারি মজুদের পরিমাণ নির্ণয়। সমাপনী মণিহারি মজুদ এটা বের করতে হলে আমাদের যেভাবে করতে হবে, অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্ন দেখব এখন। যে সৃজনশীল প্রশ্নে প্রথমে যেটা চাওয়া হয়েছে যে সমাপনী মণিহারি মজুদের পরিমাণ নির্ণয়। তাহলে সমাপনী মণিহারির মজুদের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এই যে এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাট এইভাবে আমরা জিনিসগুলো করে আমরা বের করতে পারি। তাহলে দেখো কিভাবে করা লাগবে। প্রথমে মণিহারি ক্রয়, নগদে ক্রয় করা হয়েছে 4,800, যেটা আমরা এই যে এখান থেকে পেয়েছি। অর্থাৎ এই যে এই প্রধান সমূহ মানে কি, নগদ টাকা চলে গেছে, অর্থাৎ মণিহারি ক্রয় করতে গেলে নগদ টাকা চলে যায়। অর্থাৎ এইখানে যে ক্রয়টা, এইটা হচ্ছে গিয়ে নগদে ক্রয়, নগদে ক্রয় করা হয়েছে বলেই প্রধান সময়ে আসছে। তো মণিহারি নগদে ক্রয় করা হয়েছে কত, 4,800। তো সেই নগদ ক্রয়টা এখানে চলে আসছে। আর ধারে ক্রয় যেটা, এই যে এখানে দেখো ধারে মণিহারি ক্রয় কত, 800 টাকা, ধারে মণিহারি ক্রয় 800 টাকা, সেই ধারে ক্রয়টা আমরা এখানে লিখে দিলাম। তো এই 4,800 এবং 800 টোটাল 5,600 টাকা, যোগ প্রারম্ভিক মণিহারি এই যে এখানে বলা হয়েছে যে বছরের শুরুতে 1 জানুয়ারি 2014 সালে, অর্থাৎ বছরের শুরুতে 1 জানুয়ারি মানে কি বছরের শুরু, 2014 সালের বছরের শুরুতে মণিহারি মজুদ কত, 2,000 টাকা। তো এই যে প্রারম্ভিক মণিহারি কত, 2,000 টাকা। তাহলে 5,600 আর 2,000 যোগ করলে কত হয়, 7,600। মোট মণিহারি ছিল সারা বছরে, মোট মণিহারি ছিল কত, 7,600। এর মধ্যে বাদ ব্যবহৃত মণিহারি কোনটা, এই যে এখানে বলা হয়েছে যে মণিহারি ব্যবহার করা হয়েছে কত টাকার, 6,800 টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানে মোট মণিহারি ছিল 7,600, যেটা ইচ্ছা করলে আমরা এই পরিপূর্ণটাই ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে কত, 6,800 টাকার মণিহারি এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে বছরের শেষে মণিহারি মজুদ কত, 800 টাকা। অর্থাৎ এই পরিমাণ মণিহারি এখনও ব্যবহার করা হয়নি। আমি আবার বলি, একটু খেয়াল করে শুনো। প্রথমে হচ্ছে কি মণিহারি মোট ক্রয়, নগদে ক্রয় 4,800, কোথা থেকে পেলাম, এখান থেকে। ধারে ক্রয় কোথা থেকে পেলাম, এখান থেকে। তো এই দুটো যোগ করলাম। বছরের শুরুতে আরও মণিহারি ছিল 2,000, অর্থাৎ বছরের শুরুতে কিছু মণিহারি ছিল, নতুন করে কিছু কেনা হয়েছে। তার মানে সারা বছর আমাদের মোট মণিহারি কত, 7,600, যেটা আমরা ইচ্ছা করলে সারা বছর ইউজ করতে পারতাম, কিন্তু সারা বছর আমরা ইউজ করেছি কত, 6,800 টাকার মণিহারি। তো এটা থেকে এটা মাইনাস করলে যেটা থাকে সেটি হচ্ছে কি আমাদের সমাপনী রয়। অর্থাৎ সারা বছরের যে মোট মণিহারি, ওইখান থেকে ব্যবহৃত মণিহারিটা বাদ দিলে যেটা থাকে, এটাই হচ্ছে কি আমাদের মণিহারি মজুদ। অর্থাৎ বছর শেষে এই পরিমাণ মজুদ আমাদের আছে। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্ন, যেটা বলা হয়েছে প্রারম্ভিক মূলধন তহবিল। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হয়েছে প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয়। আমরা এর আগেও শিখেছি যে প্রারম্ভিক মূলধন তহবিলটা কিভাবে করা লাগে, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমরা এর আগের 3টা ক্লাসেই এভাবে করেছি যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা মাইনাস করে দিয়েছি, তারপরই বের হয়েছে প্রারম্ভিক মূলধন। তো আমরা এখানে দেখি প্রারম্ভিক মূলধনটা কিভাবে বের হয়, আমরা সেটা এখানে দেখব। দেখো, আমরা দায়গুলোকে এক পাশে নিব আর সম্পদগুলোকে এক পাশে নেব। তো সম্পদ পাশে আমরা যেটা দেখছি যে প্রথমে নগদ উদ্বৃত্ত, অর্থাৎ বছরের শুরুতে আমাদের কি পরিমাণ নগদ টাকা ছিল। বছরের শুরুতে আমাদের নগদ টাকা ছিল 8,800 টাকা। আমরা এর আগে ওই যে প্রাপ্তি ও প্রদান হিসাবে, আমি একটু ঘুরিয়ে দেখাই, আমাদের এই যে প্রাপ্তি ও প্রদান হিসাবে শুরুতে এই যে উদ্ধৃত,
সেই উদ্ধৃতি দেখা যাচ্ছে 8,800 টাকা। তারপর আমাদের এছাড়া আর কি বছরের শুরুতে ছিল খেলার সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও ইমারত এটা ছিল 50,000 টাকা, এবং মণিহারি মজুদ হচ্ছে গিয়ে 2,000 টাকা। তো এই সম্পদগুলোকে আমরা একত্রে করলাম। চাঁদা, গত বছরের বকেয়া চাঁদা 800 টাকা। এই বকেয়া চাঁদা অর্থাৎ গত বছরে ক্লাবের এই চাঁদাটা পাওয়ার কথা ছিল, কিন্তু গত বছর এই চাঁদাটা দেয় নাই। তার মানে 2014 সালের 1 জানুয়ারি এই গত বছরের বকেয়া চাঁদাটা 2014 সালের 1 জানুয়ারি এটা তাদের জন্য একটা সম্পদ। তো এই চাঁদাটা এখানে আসবে। তো এই জিনিসগুলোই তো আমরা আবার দেখি। এবার এই সলিউশনটা থেকে আমরা দেখি যে আমাদের কি কি এখানে আছে। তো এই সলিউশন থেকে আমরা দেখব যে এই যে নগদ উদ্ধৃত যেটা প্রাপ্তি ও প্রদান হিসাবে শুরুতে দেওয়া আছে, বছরের শুরুতে যে নগদ উদ্ধৃত, এরপরে হচ্ছে কি বকেয়া চাঁদা। এই বকেয়া চাঁদা মিনস কি বোঝাচ্ছে যে 2013 সালের চাঁদা, কিন্তু 2013 সালে পাওয়া যায়নি, সেটা পাওয়া গেছে কবে? 2014 সালে। কিন্তু এই 2013 সালের চাঁদা যেটা 2013 সালে বকেয়া ছিল, সেটা 2014 সালের 1 জানুয়ারি অর্থাৎ বছরের শুরুতে এটা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সম্পদ। কারণ বকেয়া আয়, কোনো আয় যদি বকেয়া হয় তাহলে এটা আমাদের জন্য সম্পদ। তো এই সম্পদটুকু আমরা এখানে দেখালাম। এরপরে খেলার সরঞ্জাম সেটা লিখলাম, ভূমি ও ইমারত এটা লিখলাম, আর মণিহারি মজুদ অর্থাৎ প্রারম্ভিক যে মণিহারি যেটা আমাদের ওই যে অন্যান্য তথ্যাবলিতে দেওয়া আছে, সেই মণিহারিটা আমরা এখানে লিখলাম। তো এই হচ্ছে কি আমাদের মোট সম্পদ। আমরা মোট সম্পদ যোগ করে দেখি 91,600 টাকা। আমরা মোট সম্পদ যোগ করে কি পেলাম? যে 91,600 টাকা। 8,800 যোগ 800 যোগ 30,000 যোগ 50,000 যোগ 2,000 করলে আমরা পাবো কি 91,600 টাকা। এখন এই দায় পাশে কোনো আইটেম নেই, তো 91,600 থেকে যদি আমরা শূন্য মাইনাস করি, অর্থাৎ কোনো যদি দায় না থাকে, তাহলে এই টোটালটাই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। অর্থাৎ বছরের শুরুতে যে সম্পদটা আছে এই মোট সম্পদটাই হচ্ছে গিয়ে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল। এরপরে এই মোট সম্পদটাই হচ্ছে গিয়ে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আয় ব্যয় হিসাব। আমরা জানি যে আয় ব্যয় হিসাবের দুটো পার্ট, একটা হচ্ছে গিয়ে ডেবিট অংশ আর একটা হচ্ছে গিয়ে ক্রেডিট অংশ। ডেবিট অংশে খরচগুলো এখানে আসবে এবং ক্রেডিট অংশে আয়গুলো আসবে। এখন কথা হচ্ছে গিয়ে এই ক্রেডিটের আইটেমগুলো আমরা কোথা থেকে আনবো এবং ডেবিটের আইটেমগুলো কোথা থেকে আনবো। আমরা এর আগে ওই জিনিসগুলো শিখিয়েছিলাম যে এই যে প্রাপ্তি হিসাব, এই প্রাপ্তিগুলো সাধারণত আয় থেকে, এগুলো থেকে সাধারণত আয়গুলো আসে। এগুলোর সাথে সংশ্লিষ্ট যদি কোনো তথ্যাবলি থাকে সেই তথ্যগুলো আমরা এখান থেকে নিব। আর প্রধান সময়ের মধ্যে থাকে ব্যয়গুলো। তো এই ব্যয়গুলো আমরা ব্যয় পাশে, অর্থাৎ ব্যয় পাশে আমরা এইখান থেকে তথ্যগুলো আমরা ব্যয় পাশে নিয়ে যাব। এগুলোর সাথে আবার এখানে কিছু তথ্য যোগ বিয়োগ করা লাগতে পারে, কিছু বকেয়া বা অগ্রিম থাকতে পারে, সেগুলো আমরা যোগ বিয়োগ করব। আমি আবার বলি, এই যে প্রাপ্তি পাশে যে আইটেমগুলো আছে সেখান থেকে আমরা আয়গুলো নিব, এবং প্রদান পাশের যে আইটেমগুলো আছে সেগুলো থেকে আমরা ব্যয়গুলোকে নিব। তো আয় পাশের আইটেমের সাথে এখানে কিছু যোগ বিয়োগের কাজ থাকতে পারে, আবার ব্যয় পাশের আইটেমের সাথে এখানে কিছু যোগ বিয়োগের কাজ থাকতে পারে। তো মূলত আমরা এইগুলো চলে যাবে এই পাশে, অর্থাৎ আয় ব্যয় হিসাবের এই যে ক্রেডিট পাশে চলে যাবে, অর্থাৎ এইখানে যেগুলো ডেবিট আইটেম সেগুলো এই পাশে হয়ে যাবে ক্রেডিট আইটেম, আর এই পাশে যেগুলো ক্রেডিট আইটেম সেগুলো এইখানে হয়ে যাবে ডেবিট আইটেম। তো এইভাবে আমরা জিনিসগুলো নিব। শুধু আমাদের একটু কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে এগুলো কার সাথে কোনটা যোগ কোনটা বিয়োগ, সেই জিনিসটা আমরা যোগ বিয়োগ করে শুধু দেখাবো। তো আমরা আবার চলে আসি এখানে। তো এখানে এসে আমরা যেটা দেখতে পাই, চাঁদা 28,800 টাকা, যেটা 2014 সালে পাওয়া গেছে 28,800 টাকা। আর চাঁদা নিচে কিন্তু সমন্বয় বা অর্থাৎ অন্যান্য তথ্যাবলিতে বলা ছিল যে চাঁদা বকেয়া আছে কত, 800 টাকা। তো এই 28,800 আর 800 যোগ করে হচ্ছে গিয়ে 29,600 টাকা, অর্থাৎ চাঁদার সাথে বকেয়া চাঁদাটা যোগ করে দেওয়া হয়েছে। এরপরে ভর্তি ফিস সম্পর্কে হয়তো তোমাদের এর আগেও বলেছি। এটা আয়ের এখানেও দেখানো যায়, দায়ের এখানেও দেখানো যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিকা দিয়ে দিলে সেটা বেশি বেটার হয়। তো ভর্তি ফিসটা আমরা এখানে আয় হিসাবে দেখলাম যে ভর্তি ফিস কত টাকা, 2,800 টাকা। বিবিধ আয় 800 টাকা। বিবিধ আয় এখানে দেওয়া হয়েছিল, সেই বিবিধ আয় থেকে 800 টাকা এখানে লেখা হলো। এরপরে দেখো আমরা এই পাশে যেই
খরচগুলো, সেই খরচগুলো থেকে আমরা দেখাবো আটদালির মজুরি, এটা একটা খরচ। তো আটদালির মজুরি আমরা লিখলাম 7,800 টাকা, ভাড়া 6,800, এটার সাথে বকেয়া, মনে রাখবো বকেয়া কোনো কিছু থাকলে সেটা যোগ হয় এবং অগ্রিম কোনো কিছু থাকলে সেটা কি হবে, বিয়োগ হবে। তো ভাড়া 6,800, এটার সাথে বকেয়াটা যোগ হয়ে গেল, এই হচ্ছে গিয়ে 7,400। ব্যবহৃত মণিহারি, অর্থাৎ প্রতিষ্ঠানে যে মণিহারি ব্যবহার করা হয়েছে সেই মণিহারির পরিমাণটা মনে রাখতে হবে, যে যেই মণিহারিটুকু ব্যবহার করা হয় সেটা প্রতিষ্ঠানের জন্য খরচ, কিন্তু যেই মণিহারিটা প্রতিষ্ঠানে রয়ে যায়, অব্যবহৃত রয়ে যায়, সেটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো এই ব্যবহৃত মণিহার যেটা আর কি ব্যয় করা হয়েছে সেটা প্রতিষ্ঠানের জন্য খরচ, তো খরচের অংশটুকু আমরা এখানে লিখলাম। এরপরে খেলার সরঞ্জাম নবায়ন ও মেরামত। খেলার সরঞ্জাম মানে একটা ক্লাবের বিভিন্ন খেলার সরঞ্জাম থাকে, সেগুলা নতুন করে ঠিকঠাক করা লাগতে পারে বা নতুনভাবে সাজানো গোছানো লাগতে পারে, সেগুলোর জন্য আমাদের কিছু ব্যয় হয়, সেই ব্যয়ের পরিমাণটা আমরা লিখলাম। খেলার সরঞ্জামের অবচয়, অর্থাৎ এই খেলাধুলার ফলে এই সরঞ্জামের কিছু অবচয় ঘটে, সেই অবচয়ের টাকাটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, এখন দেখো এগুলো হচ্ছে গিয়ে আয় আর এগুলো হচ্ছে গিয়ে ব্যয়। তো টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলোকে আমরা মাইনাস করে দিলাম, তো লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ এটা দিয়ে কী বোঝায়, যে আয় বড় ব্যয় ছোট, এই সবগুলো হচ্ছে গিয়ে আয় আর এই সবগুলো হচ্ছে গিয়ে ব্যয়। টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলোকে আমরা মাইনাস করে দিলাম, একটা একটা করে মাইনাস করে দিলাম, লাস্টে যেটা থাকে এটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের আয় ব্যয় হিসাব। আমরা তাহলে আবার একটু খেয়াল করি যে অঙ্কটার মধ্যে কি কি চাওয়া হয়েছিল, সেখান থেকে আমরা দেখব অঙ্কটা আবার। তোমরা ইচ্ছা করলে এগুলো স্ক্রিনশট, যে এই যে এইখানে একটা প্রশ্ন, টোটাল প্রশ্নটা দেওয়া হয়েছে, তোমরা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এই স্ক্রিনশটের ফলে তোমরা প্রশ্নটা বাসায় ভালো করে দেখতে পারবা। নিচে ক নম্বর সলিউশনটাও দেওয়া আছে, ক নম্বর সলিউশনটা তোমরা বাসায় দেখতে পারবা। তো দেখো এখানে আবার আমরা দেখি যে এইখানে প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে। তো প্রাপ্তি ও প্রদান হিসাবের এই যে প্রাপ্তি পাশটা, এখানে টাকা আসছে সেই লেনদেনগুলো, আর প্রদান পাশে টাকা চলে গেছে সেই লেনদেনগুলো এখানে দেওয়া হয়েছে। তবে এই প্রাপ্তির মধ্যে কিন্তু সবগুলো কিন্তু আয় না, আবার প্রদানের মধ্যে সবগুলো কিন্তু ব্যয় না। হ্যাঁ, যেগুলো আয় সেগুলো আমরা আয় পাশে নিয়ে যাব, আর যেগুলো ব্যয় সেগুলো আমরা ব্যয় পাশে নিয়ে যাব আয় ব্যয় হিসাবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখব, যে এখানে ক নম্বরের যে জিনিসটা চাওয়া হয়েছে, যে সমাপনী মণিহারি মজুদের পরিমাণ নির্ণয়। তো সমাপনী মণিহারি মজুদটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে টোটাল মণিহারি কত ক্রয় করা হয়েছে সেটা বের করতে হবে, বছরের শুরুতে কি পরিমাণ মণিহারি ছিল সেটা লিখতে হবে, এবং সবশেষে এইখান থেকে কি পরিমাণ মণিহারি ব্যবহার করা হয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যে রেজাল্টটা থাকবে সেটাই হচ্ছে কি অব্যবহৃত মণিহারি, অর্থাৎ বছর শেষে এই পরিমাণ মণিহারি অব্যবহৃত রয়েছে। এরপরে আমরা চলে যাব প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিলটা কি, প্রারম্ভিক মূলধন তহবিলটা কীভাবে করব আমরা, যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা মাইনাস করে দেব। প্রারম্ভিক সম্পদ মানে কি, বছরের শুরুতে কি কি সম্পদ ছিল, বছরের শুরুতে ছিল নগদ টাকা 8,800, তার মধ্যে আমরা দেখেছি যে বকেয়া চাঁদা, অর্থাৎ 2013 সালের চাঁদা আমরা এই বছর পেয়েছি কত, 800, অর্থাৎ এই যে বকেয়া চাঁদা গত বছরের, সেটা এই বছরের শুরুর জন্য প্রারম্ভিক সম্পদ। খেলার সরঞ্জাম আমরা দেখি যে টেবিলটা দেওয়া আছে প্রাপ্তি ও প্রদান হিসাবে, সেই টেবিলটার জাস্ট নিচেই আমরা দেখতে পাবো যে খেলার সরঞ্জাম বছরের শুরু টাকা কত, 30,000, ভূমি ও ইমারত বছরের শুরুতে কত, 50,000, এবং মণিহারি মজুদ প্রারম্ভিক যেটা বছরের শুরুতে ছিল তার পরিমাণ কত, 2,000। এই হচ্ছে গিয়ে মোট সম্পদ, কিন্তু এখানে দায় পাশে কিন্তু কোনো দায় নেই, অর্থাৎ এই মোট সম্পদটাই হচ্ছে গিয়ে প্রারম্ভিক তহবিল, এই মোট সম্পদটাই হচ্ছে গিয়ে প্রারম্ভিক তহবিল। তো আমরা এই মোট সম্পদ থেকে মোট সম্পদের টোটাল টাকাটাকে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল হিসাবে দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসি আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাবে এই পাশটা হচ্ছে ক্রেডিট পাশটা হচ্ছে গিয়ে আয়, এবং ডেবিট পাশটা হচ্ছে গিয়ে ডেবিট পাশ, এই ডেবিট পাশটা হচ্ছে গিয়ে ব্যয়, অর্থাৎ আয়গুলোকে আমরা এই পাশে লিখব এবং ব্যয়গুলোকে এই পাশে লিখব। তো আয় পাশে যেটা আছে চাঁদা, তার সাথে যোগ বকেয়া, অর্থাৎ 2013 সালের বকেয়াটা
আমরা সরি 2013 সালের না 2014 সালের বকেয়া, এটা নিচে অন্যান্য তথ্যাবলিতে দেওয়া ছিল এই 800 টাকা, তা 28,800 আর এই 800 যোগ করে আমরা 29,600 টাকা এখানে লিখলাম। ভর্তি ফিস আমরা বলেছিলাম যে ভর্তি ফিসটা হচ্ছে কি ফ্লেক্সিবল আইটেম, অর্থাৎ এটাকে আয় পাশেও দেওয়া যায় আবার দায় পাশেও দেওয়া যায়। তো ভর্তি ফিসটা আমরা এখানে আয় পাশে লিখেছি, আমরা যে পাশে লিখি না কেন উভয় পাশে সঠিক ভর্তি ফিস। তো এই ভর্তি ফিসটা এখানে 2,800 টাকা। বিবিধ আয় এখানে দেওয়া ছিল আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তি পাশে 800 টাকা, সেই বিবিধ আয়টা আমরা লিখে দিলাম। তো এই সবগুলো যোগ করলে আমাদের 33,200 টাকা, 33,200 টাকা। এরপর আমরা ব্যয়গুলো দেখি। এখানে ব্যয়ের মধ্যে হচ্ছে আটদালির মজুরি 7,800 টাকা, ভাড়া ছিল 6,800, তার সাথে বকেয়া যেটা অন্যান্য তথ্যগুলিতে ছিল বকেয়া ভাড়ার কথা। তো এই দুটো যোগ করলাম 7,400 টাকা। ব্যবহৃত মণিহারি যেটা আমরা ক নাম্বারের লাস্ট রেজাল্ট বের করলাম, সরি ক নাম্বারের লাস্ট রেজাল্ট না, যেটা আমাদের অন্যান্য তথ্যগুলিতে দেওয়া ছিল ব্যবহৃত মণিহারি। তো ব্যবহৃত মণিহারি কত? 6,800 টাকা। খেলার সরঞ্জাম নবায়ন ও মেরামত এটা প্রধান পাশে লেখা ছিল। তো প্রধান পাশে আমরা গিয়ে দেখেছি যে 3,000 টাকা এই খেলার সরঞ্জাম নবায়ন ও মেরামত, এই অর্থাৎ এটা একটা ব্যয় প্রতিষ্ঠানের জন্য, এই ব্যয়টা আমরা এখানে লিখলাম। খেলা সরঞ্জামের অবচয়, প্রতি বছর যে অবচয় হয় খেলার সরঞ্জামের, সেই অবচয়ের টাকাটা আমরা লিখলাম। তো এখানে হচ্ছে গিয়ে টোটাল আয় আর এগুলো হচ্ছে গিয়ে টোটাল ব্যয়। টোটাল আয় থেকে টোটাল ব্যয়টা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের যেটা থাকে 3,700 টাকা, এটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয়টা বেশি, ব্যয়ের চেয়ে আয়টা বেশি। তো এই হচ্ছে কি আমাদের মোট অঙ্ক, টোটাল অঙ্কটা। তোমরা বাসায় একটু দেখবা, তোমরা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো বাসায়, তোমরা আগের পেজ এবং এই পেজ দুটো একসাথে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তো এই দুইটা পেজ তোমরা বাসায় ভালো করে দেখবা ইনশাল্লাহ। বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবা, এগুলো বারবার দেখার চেষ্টা করবা, তাহলেই তোমরা এই অঙ্কটা সহজে করতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।